আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার এসএসসিতে 1/3 ফেল। উত্তরপত্র মূল্যায়নে উদার নীতি পরিহারেই ফল বিপর্যয়, বলছেন শিক্ষাবিদরা। অতি কঠোর না হবার পরামর্শ। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন মেনে নেবে না জনগণ, হুঁশিয়ারি এনসিপির। ভোটের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার আহ্বান বিএনপির। প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংকের 297 কোটি টাকা আত্মসাৎ। দুদকের মামলায় সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারাকাত কারাগারে। মার্কিন নতুন শুল্ক নীতির কারণে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা। ব্যবসায়ীদের বাজার হারানোর শঙ্কা নেই, দাবি অর্থ উপদেষ্টার। এবং শ্রীলঙ্কাকে 9-1 গোলে বিধ্বস্ত করে সাফ অনূর্ধ্ব 20 ফুটবলে বাংলার বাঘিনীদের শুভ সূচনা। সাগরিকার হ্যাট্রিক, মুনকি আক্তারের জোড়া গোল। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এসএসসি ও সমমান পরীক্ষায় গণিত এবং ইংরেজিতে ভরাডুবির প্রভাব পড়েছে সার্বিক ফলাফলে। এমন পর্যবেক্ষণ দিয়ে শিক্ষাবিদরা বলছেন, বিগত 16 বছরের মধ্যে এবার সবচেয়ে বেশি ফেলের প্রধান কারণ উত্তরপত্র মূল্যায়নে উদার নীতি পরিহার। শিক্ষা বোর্ডের গণিত পরীক্ষকরা বলছেন, অঙ্ক চর্চার বিষয় হলেও অধিকাংশ শিক্ষার্থী মুখস্থ করতে গিয়ে ফল বিপর্যয় ডেকে এনেছে। দেখুন মিজান শাহজাহানের রিপোর্ট। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া 19 লাখ পরীক্ষার্থীর মধ্যে ফেল করেছে 6 লাখ, অর্থাৎ শিক্ষা জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় ঝরে পড়ল মোট পরীক্ষার্থীর 1/3। শিক্ষা বোর্ডগুলো বলছে, পাশের হার ও জিপিএ 5 বাড়াতে গিয়ে আগের মতো সহানুভূতি দেখিয়ে গ্রেস মার্ক দেওয়া হয়নি। এ প্রসঙ্গে নটরডেম কলেজের অধ্যাপক মার্লিন কেলারা বারোই বলেন, স্বচ্ছতার অজুহাতে অতি কঠোর হওয়া ঠিক হবে না। 79, 69 এই অনুগুলোকেও পূর্ণ করা হয়নি। এটা আমার মনে হয় একটা অবিচার হয়েছে ওদের প্রতি। যে 79 পর্যন্ত পেতে পেরেছে সে কিন্তু প্রতি শিক্ষকের কাছে তো একই নাম্বার পাবে না, ওই একটা নাম্বার বোধহয় তাকে দেয়া যেত। ফল বিশ্লেষণ করে দেখা গেছে, এবার সবচেয়ে বেশি পরীক্ষার্থী ফেল করেছে গণিত ও ইংরেজিতে। মন্দের ভালো করেছে রাজশাহী বোর্ড, আর একেবারে তলানিতে বরিশাল বোর্ড। এই বোর্ডে মোট পরীক্ষার্থীর 1/3 ফেল করেছে। এই বিপর্যয়ের কারণ হিসেবে বরিশাল বোর্ডের পরীক্ষক ইকবাল হোসেন বলেন, শিক্ষার্থীদের গণিত ভীতি দূর করতে হবে। মানহীন নোট গাইড এর পিছনে ছুটাছুটি করছে, বিভিন্ন কোচিং ক্লাসে পড়তেছে, যার ফলে তারা মুখস্থ নির্ভর গণিতে অভ্যস্ত। মূলত গণিত মুখস্থ নির্ভর না, গণিত হচ্ছে চর্চার বিষয়। এবার সারা দেশে বিজ্ঞান বিভাগে পাশ করেছে 85.68% পরীক্ষার্থী। ব্যবসায় শিক্ষায় 66.32%। আর মানবিকের অবস্থা ভয়াবহ, পাশ করেছে মাত্র 53.87%। শহর গ্রামের বৈষম্য দূর হয়নি। ঢাকা বোর্ডে মহানগরের শিক্ষা প্রতিষ্ঠানে 80%-এর বেশি শিক্ষার্থী পাশ করলেও একই বোর্ডের আওতাধীন টাঙ্গাইলে এই হার 63%। জিপিএ 5 পাওয়া সবাই সেরা কলেজে চান্স পাবে না মনে করিয়ে দিয়ে এই শিক্ষক বলেন, যেখানে ভর্তির সুযোগ হবে সেখান থেকেই নিজেকে তৈরি করতে হবে। সবাই সেরা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে না, তারপর ওদের এই কম্পিটিশনের মনোভাবটা সবসময় রাখতে হবে এবং বাস্তবতাকে সহজভাবে মেনে নেওয়ার মতন মানসিকতা রাখা দরকার। এবার পরীক্ষায় অংশ নেয়া 30,088টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে 134টিতে একজনও পাশ করেনি। এর কারণ বের করার পাশাপাশি অকৃতকার্যদের হতাশ না হয়ে নতুন করে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন এই শিক্ষক। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বিচার ও সংস্কার ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার 11তম দিনে যশোর 0 পয়েন্ট এলাকায় পথসভায় তিনি কথা বলেন। এ সময় দ্রুত জুলাই সনদ ঘোষণা ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি জানান এনসিপির আরেক নেতা হাসনাত আব্দুল্লাহ। এ সময় জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এনসিপি নেতারা। তরিক ইসলামের রিপোর্ট। দেশ গড়তে জুলাই পদযাত্রার 11তম দিনে জুমার নামাজ শেষে যশোর রেল রোড মডেল মসজিদের সামনে থেকে শুরু হয় পদযাত্রা।
পরে শহরের চারখাম্বার মোড়ে স্থানীয় একটি হোটেলে জুলাই গণহত্যায় আহত ও নিহতদের পরিবারের সাথে মতবিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় তুলে ধরেন তাদের নানা সমস্যার কথা। চিকিৎসার খরচটা এখনো পান নাই, ক্যাপিটাল রিলেটেড প্রবলেম আছে। পরে যশোরের জজকোর্ট মোড়ে পথসেবায় কথা বলেন এনসিপি নেতারা। জুলাইয়ের চেতনা ধারণ করে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে থাকার ঘোষণা দেন তারা। একটা পক্ষ পালিয়েছে ভারতে, আরেকটা পক্ষ পালিয়েছে লন্ডনে। সুতরাং যারা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলে যারা আছেন, আপনারা গুসা করেন না। চাঁদাবাজ যদি আপনারা না হন, আপনাদের গায়ে তো লাগার কথা না। 24-এর আকাঙ্ক্ষা আমরা ভুলিনি, আমরা ভুলতে দিব না। আগামী বাংলাদেশে কোন চাঁদাবাজ, দখলদার, সিন্ডিকেট চালনাকারী, কোন অপকর্মকারীর আর জায়গা হবে না। এ সময় দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সংস্কারের আলাপ টেবিলে আছে, রাজপথে নামতে বাধ্য করবেন না। আমরা যখন বাংলাদেশের সংস্কারের কথা বলছি, বিচারের কথা বলছি, তারা তখন শুধু নির্বাচনের কথা বলছে। বাংলাদেশে যদি আগের হাসিনার সিস্টেমই থাকে, হাসিনার সংবিধানই থাকে, হাসিনার বিচার বিভাগই থাকে, হাসিনার প্রশাসনই থাকে, তাহলে আমাদের নতুন করে বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন কি বাস্তবায়ন হবে? আর দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কার ছাড়া যারা নির্বাচনের পরিকল্পনা করছে, তারাই নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র করছে। আপনারা ভয় পাবেন না কোনো চাঁদাবাজকে, ভয় পাবেন না কোনো দুর্নীতিবাজকে, ভয় পাবেন না কোনো দখলদারকে। একটি রাজনৈতিক দল তাদের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কথা আমাদের বলে, এই কোটি কোটি মানুষের দল নাকি তাদের? এই কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে দেখায়েন না। আমরা ফ্যাসিবাদের আমলে দেখেছি কার কত মানুষ ছিল, মানুষের হিসাব আমাদেরকে দেখায়েন না। যদি নৈতিকতার সাথে থাকেন, যদি ইনসাফের সাথে থাকেন, একজন মানুষ 1 লক্ষ মানুষের থেকেও শক্তিশালী হয়। যশোরবাসীর অ্যাকশন। যশোরের পর সন্ধ্যায় খুলনার দুটি স্থানে পথসভা এবং চিত্রালী বাজার থেকে দৌলতপুর মোড় পর্যন্ত গণসংযোগ ও পদযাত্রা করে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া এই দলটি। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আগে সংস্কার পরে নির্বাচনের কথা বলে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সংস্কার কোনো স্থির বিষয় নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ নেতাকর্মীদের সুস্থতা কামনায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত দোয়া মাহফিলে রিজভী এসব কথা বলেন। বিএনপি সবার আগে সংস্কার প্রস্তাব দিয়েছে উল্লেখ করে দলের এই মুখপাত্র বলেন, আগামীতে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজনীয় সংস্কার করবে। সমাজ এবং রাষ্ট্রে যখন যেটা প্রয়োজন বড় হবে, গণতন্ত্রের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে, তখনই সংস্কার করে সেই আইন প্রণয়ন হবে। এটাই তো গণতান্ত্রিক সংবিধানের নিয়ম। কিন্তু ওটাকে মূলনীতির মধ্যে নিতে হবে, আগে সংস্কার ইত্যাদি ইত্যাদি কথা বলে কেন এই জিনিসটা আপনারা এইভাবে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন? এটা না করে আমরা যেটি বলেছি, জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেন। খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোল্লা মাহবুবুর রহমানকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নগরীর মহেশ্বর পাশা পশ্চিম পাড়ার বাড়ির সামনে নিজের প্রাইভেট কার পরিষ্কার করার সময় একদল সন্ত্রাসী তাকে গুলি করে এবং পায়ের রক কেটে হত্যা করে। এরপর হেলমেটধারী 3 সন্ত্রাসী মোটরসাইকেলে পালিয়ে যায়। গত 18 ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সময় দৌলতপুর থানা যুব দলের সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবের হাতে রামদা সহ ছবি ছড়িয়ে পড়ে। এই ঘটনায় সংগঠন থেকে মাহবুবকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে মাদক সহ 8টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে আয়োজিত সমাবেশে দলের কেন্দ্রীয় নেতা মামুনুল হক বলেন, দ্রুত এই সিদ্ধান্ত থেকে অন্তর্বর্তী সরকারকে সরে আসতে হবে। মনির হোসেন তপুর রিপোর্ট।
বর্তমান সরকারের উপদেষ্টাদেরকে আমরা একটু জিজ্ঞেস করতে চাই, ঢাকায় 3 বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় সংক্রান্ত সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর প্রতিবাদে বাদ জুম্মা বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এই সময়ে মানবাধিকার কমিশনের অফিস স্থাপন করার অর্থ হলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে চরমভাবে আঘাত করা। এই সিদ্ধান্ত বাতিল করবার জন্য, অন্তর্বর্তী সরকারকে বাধ্য করবার জন্য যেই কঠোর কর্মসূচি দেওয়া লাগে, হেফাজতে ইসলাম বাংলাদেশ বাধ্য হবে কর্মসূচি ডিক্লেয়ার করতে। এ সময় দলের কেন্দ্রীয় নেতা মামুনুল হক বলেন, বিদেশি শক্তিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। যে কোনো ষড়যন্ত্র রুখে দিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় রাজপথে থাকার ঘোষণা দেন তিনি। হেফাজতে ইসলাম এই সিদ্ধান্ত মানে না, এই সিদ্ধান্ত কার্যকর হতে দেবে না। বাংলাদেশের ইসলাম, এদেশের মানুষের ঐতিহ্য, এদেশের মানুষের স্বাধীনতার বিপন্ন করবার যে কোনো পায়তারা রক্ত দিয়ে রুখে দেব, জীবন দিয়ে রুখে দেব। বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল বের করে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। 297 কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তার জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর আবুল বারাকাতকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে দুদকের পক্ষে 3 দিনের রিমান্ড আবেদন করা হয়। অন্যদিকে আসামি পক্ষ জামিন আবেদন করলে রিমান্ড ও জামিন আবেদন পরবর্তী তারিখে শুনবেন বলে জানায় আদালত। গতকাল রাজধানী ধানমন্ডি থেকে জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাতকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর আজ দুদকের কাছে হস্তান্তরের পর তাকে আদালতে তোলা হয়। গত 20 ফেব্রুয়ারি এনএনটেক্স গ্রুপের নামে 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, অর্থনীতিবিদ আবুল বারাকাত সহ 23 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগ সাজসে প্রতারণা, জাল জালিয়াতির মাধ্যমে মিথ্যে রেকর্ড তৈরি করে জনতা ব্যাংক থেকে 297 কোটি 38,87,296 টাকা আত্মসাৎ করেছেন। আসামিদের বিরুদ্ধে ঋণের অর্থ সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে জাল জালিয়াতি ও মানি লন্ডারিং এর মাধ্যমে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির কারণে রপ্তানিমুখী শিল্পসহ বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। তাদের মতে, মার্কিন শুল্ক নীতি নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। আলোচনার মাধ্যমে আমদানি বাড়িয়ে ও রপ্তানি কমিয়ে ইউএস ট্যারিফ কমানোর সুযোগকে কাজে লাগানো যেতে পারে। প্রয়োজনে ব্যবসায়ীরা আমেরিকান ক্রেতাদের সঙ্গে বৈঠকে বসবে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি। শরফুল আলমের রিপোর্ট। মার্কিন সরকার নতুন শুল্ক কাঠামো ঘোষণা করেছে। 35% শুল্ক আরোপের ফলে পণ্যের প্রতিযোগিতামূলক দাম কমে প্রভাব ফেলতে পারে দেশের রপ্তানিমুখী শিল্পে। উচ্চ মূল্যের কাঁচামাল এবং বৈশ্বিক মূল্যস্ফীতির চাপের সাথে রপ্তানি পণ্যের শুল্ক বাড়লে পোশাকের অর্ডার কমে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তাদের মতে, এতে পোশাকের দাম যেমনি বাড়বে তেমনি কমে যেতে পারে রপ্তানির পরিমাণ। ট্যারিফ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে প্রতিনিয়ত। 10% ট্যারিফ থাকা আর 35% থাকা অনেক পার্থক্য। 35 হলে এটা অ্যাবজর্ব করার কোনো জায়গা থাকবে না। সেক্ষেত্রে যেটা হবে, ভোক্তা পর্যায়ে এটার কনজাম্পশন কমে যাবে। আর শুরুতে যেটা হবে সেটা হচ্ছে এই যে অনেক ফ্যাক্টরি বসে যাবে। এই মুহূর্তে নেগোসিয়েশন হচ্ছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। সো পরবর্তী ধাপে এই নেগোসিয়েশনটা যে যার মতো আমরা নেগোসিয়েশন করব। একটা অনিশ্চয়তা আছেই, বিশেষ করে আগামী 1 মাস। এরপরে পরবর্তী একটা কোয়ার্টার, যে অর্ডারগুলো ইতিমধ্যে আমরা নিয়ে নিয়েছি, সেটা হলো বড় চ্যালেঞ্জ। অতিরিক্ত শুল্কের কারণে 10 থেকে 15% হারে পণ্যের অর্ডার কমে যাওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তাদের মতে, বাংলাদেশের এখনই উচিত হবে বহুমুখীকরণে জোর দেয়া। শুধু তৈরি পোশাক নয়, তথ্য প্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস, লাইট ইঞ্জিনিয়ারিং খাতকে গুরুত্ব দিয়ে পণ্যের বহুমুখী বাজার খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন তারা।
বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে শুধু নীতিগত সহায়তাই নয়, প্রয়োজন আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা বাড়ানো। বাংলাদেশ এখন পর্যন্ত যা অফার দিয়েছিল তারা হিসেব করে দেখেছে এটা মাত্র 2% কমানোর ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে, এবং সেই কারণে 37 থেকে এটি 35 হয়েছে। একটি বৃহত্তর শুল্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং প্রকিউরমেন্ট চুক্তি করতে পারে। আউট অফ দ্য বক্স কিছু যদি আমরা প্রস্তাবনা নিয়ে যেতে পারি, এবং সেটি হতে পারে আমাদের WTO কাঠামোর ভিতরেই, সেটা হলো যে উভয় দেশের ভিতরে একটি কিছু বিশেষ পণ্যের ক্ষেত্রে PTA এগ্রিমেন্ট করা, এবং সেই আলোকে আমাদের কিছু পণ্য শুল্ক কাঠামো পরিবর্তন করে মার্কিন যুক্তরাষ্ট্রকে সেখানে কিছু শূন্য শুল্ক সুবিধা দেওয়া বা কম শুল্ক সুবিধা দেওয়া। মার্কিন শুল্ক নীতির পরিবর্তনের কারণে অর্থনীতিতে চ্যালেঞ্জ বাড়লেও সুযোগ আসতে পারে নতুন বাজার ও নতুন খাতকে খুঁজে বের করা। এতে মার্কিন বাজারের প্রভাব কিছুটা হলেও কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। শরফুল আলম, ATN বাংলা, ঢাকা। যুক্তরাষ্ট্র শুল্ক বাড়ালেও পণ্যের গুণগত মান ঠিক থাকলে দেশটির বাজার হারানোর শঙ্কা নেই বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বড় বড় ক্রেতারা বাংলাদেশ থেকে পণ্য ক্রয় অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। ATN বাংলাকে এসব তথ্য জানিয়ে উপদেষ্টা বলেন, বাণিজ্যিক কৌশল হিসেবেই শুল্কের চাল দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প, যা কমাতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। রিপোর্ট মাহবুব কবির চপ্পলের। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতির ট্রাম্প কার্ডে টালমাটাল অনেক দেশের অর্থনীতি। আমেরিকায় রপ্তানি নির্ভর দেশগুলো পড়েছে চরম বিপাকে, বিশেষ করে শঙ্কায় বাংলাদেশের গার্মেন্টস খাত। কারণ একক দেশ হিসেবে তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। প্রতি বছর রপ্তানি হয় প্রায় $800 কোটি, যেখানে শুল্ক দিতে হয় 15%। 1 আগস্ট থেকে নতুন হার কার্যকর হলে শুল্ক দিতে হবে 50%। এতে অনেক গার্মেন্টস বন্ধ হতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তবে অর্থ উপদেষ্টা বলছেন, কোয়ালিটি ঠিক থাকলে তৈরি পোশাক রপ্তানিতে তেমন নেতিবাচক প্রভাব পড়বে না। অন্য দেশ যে ডিউটি সেটাকে আমি আর বাইপাস করতে পারবো না, তাই না? যাই দেয় নিয়ে তো তার আমার ইন্ডাস্ট্রিকে সাজাতে হবে। এই ব্যাপারে এই চ্যালেঞ্জটা কিন্তু R&D সেক্টরকে নিতে হবে। সম্ভাবনাও আছে, যদি চীনের উপরে যদি বেশি হয় কিছু কিছু অর্ডার হয়তো আমাদের দিকে আসতে পারে। তবে একটা ভালো দিক আছে বাংলাদেশের গার্মেন্টে, যে ব্র্যান্ড নেমগুলো, আমি তাদের সাথে বেশ কথা হয়েছে, গ্যাপ বলেন, H&M বলেন, মার্কস অ্যান্ড স্পেন্সার বলেন, এরা কিন্তু মোটামুটি বাংলাদেশের কোয়ালিটি এবং বাংলাদেশের যে তাদের সম্পর্ক R&D, তারা কিন্তু অত্যন্ত সন্তুষ্ট। তারা সহজে যেতে চায় না, এটা ওরাও বলেছে, আমরা নতুন মার্কেটে আমরা যেতে চাই। আমি মনে করি যে এটা একেবারে পুরোপুরি হাতছাড়া হয়ে যাবে তা না, যদি ওদের কোয়ালিটিটা এবং টাইমলি শিপমেন্ট যদি করে হয়তো কিছুটা হিসাবে। তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে গত 3 মাসে তৎপরতায় কোনো ঘাটতি ছিল না, কিন্তু বাণিজ্যিক স্বার্থের কৌশল হিসেবে ট্রাম্প বিভিন্ন দেশের উপর বিভিন্ন হারে শুল্ক নির্ধারণ করেছেন, যা কমাতে বাণিজ্য উপদেষ্টা ও সচিব যুক্তরাষ্ট্রে USTR-এর কর্মকর্তাদের সাথে দফায় দফায় বৈঠক করছেন। আমেরিকার কৌশল তো বটেই, এটা তো ট্রাম্প আসছে যেমনি হোক তার ইস্যুটাকে বাড়াবার জন্য, তার যে কমিউনিটি ব্যালেন্স ইনব্যালেন্স আছে, ট্রেড ব্যালেন্সটা কমাবার জন্য, মানে ওদের যা যা আছে আমরা কিনবো বেশি, এবং তখন তো আমার অসুবিধা। রেসিপ্রোকাল, এটা তো সে বলছে রেসিপ্রোকাল ট্যারিফ, যে তোমরা আমাদের কাছে নেবে, আমরা তোমাদের কাছে নেব। রপ্তানির জন্য একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের উপর অতি নির্ভরতা কমানোর পরামর্শ সরকারের। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। শ্রীলঙ্কাকে 9-1 গোলে বিধ্বস্ত করে সাফ অনূর্ধ্ব 20 নারী ফুটবলে শুভ সূচনা করেছে বাংলাদেশ। প্রথমার্ধেই 3-0 গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। হ্যাট্রিক করেছেন সাগরিকা, জোড়া গোল মুনকি আক্তারের। রিপোর্ট SM আশরাফের। এ যেন ফুটবলের সবুজ গালিচায় লাল সবুজের রঙে আঁকা এক শিল্পকর্ম। বসুন্ধরার কিংস এরিনায় ইতিহাসের পাতায় নতুন এক পালক যোগ করলো মেয়েরা। 9-1 জিতে বাংলাদেশ শেষ করলো। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই বাংলাদেশ ঝড় তুলল শ্রীলঙ্কার বিপক্ষে। দরকার ছিল
সেই ফাইনাল টাচটা এলো রূপার কাছ থেকে। কিন্তু গোল সংখ্যার বাইরে ছিল মেয়েদের চোখে মুখে স্বপ্নের আলো, ছিল দেশের জন্য উজাড় করে দেওয়ার প্রতিজ্ঞা। গোল শান্তি মার্দির প্রথম, যেটা ছিল দারুণ একটা সেটআপ। দ্বিতীয় মিনিটে স্বপ্নারানীর শটে কেঁপে উঠে লঙ্কান জাল। এরপর প্রতিপক্ষের রক্ষণ চুরমার করে দলকে 2-0 এগিয়ে নেন মুনকি আক্তার। 37 মিনিটে সিনহা জাহানের ক্রস থেকে জালে বল পাঠান সাগরিকাও। গোলের সুযোগ সাগরিকা, এবার মিস করবেন নাকি? অবশেষে বাংলাদেশ 3 নম্বর গোলটা পেয়ে গেল। দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক আদায় করে নেন এই স্ট্রাইকার। তার পায়ের জাদুতে বিভ্রান্ত প্রতিপক্ষ, অবাক গ্যালারির দর্শকরাও জেগে ওঠেন গর্বে। আরো একটা গোল, নাম্বার 10 তিনি এনে দিলেন বাংলাদেশের গোল নাম্বার 6। জোড়া গোল মুনকি আক্তারের। আর স্বপ্নারানী, শিখা আক্তার, রূপা আক্তার, শান্তি মার্দিরা শেষ পংক্তিতে লিখলেন জয় জ্ঞানের ইতি। ধরা কিংস অ্যারিনাতে আরো একটা। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষে গোল। তারেক রহমান ঘোষিত 31 দফা রাষ্ট্র কাঠামো সংস্কার বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো হবে। রাজধানীর বাড্ডা এলাকায় প্রচারণা চালাতে গিয়ে কথা বলেন বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এম এ কাইয়ুম। বিএনপিতে সন্ত্রাসী, চাঁদাবাজ, অপকর্মকারীদের কোনো জায়গা নেই হুঁশিয়ারি দিয়ে নেতাকর্মীদের সুখে দুঃখে অতীতের মতো সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান তিনি। বাড্ডা থানা বিএনপি আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচিতে অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। আগামী দুদিন বৃষ্টি কমলেও দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের সংবাদ সম্মেলনে আবহাওয়াবিদ AKM নাজমুল হক জানান, মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু অঞ্চলে 14 থেকে 17 জুলাই মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। গত কয়েকদিন ধরে যেরকম একটা ভারী বর্ষণ অব্যাহত ছিল, সেই ভারী বর্ষণের মতো অবস্থা আমরা সারা দেশে আগামী 2 থেকে 3 দিন দেখছি না। এর পরবর্তীতে বৃষ্টিপাতের অবস্থা কিছুটা শিফট হয়ে দেশের উত্তরাঞ্চলে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টি কমে আসায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোর বন্যার পানি নামতে শুরু করায় নতুন করে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এখনো পানিবন্দী রয়েছে লাখো মানুষ। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কাজ করছে প্রশাসন। বর্ষণ ও ঢলের পানিতে এ পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান। ফেনীতে নামতে শুরু করেছে পানি। মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও 21টি স্থানে পানি প্রবেশ অব্যাহত রয়েছে। এখনও পানিবন্দী লক্ষাধিক মানুষ। 3 উপজেলার 110টি গ্রাম প্লাবিত হয়েছে। উদ্ধার ও ত্রাণ সহায়তায় যোগ দিয়েছেন সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। ফুলগাজীতে টানা বর্ষণ ও ঢলের পানিতে একজনের মৃত্যু হয়েছে। এটা একটা স্থায়ী সমাধান চাচ্ছি সরকারের কাছে, কিন্তু ওই ধরনের কোনো কিছু এখনো আমরা আশ্বাস পাই নাই কোথাও। যদি বেড়িবাঁধগুলা সঠিকভাবে মেরামত করতো তাহলে আমাদের আজকের এই ভোগান্তি হতো না। আমাদের এই বাঁধটা যেন শক্ত করে বেঁধে দেয়, যেন আমরা পরবর্তীতে আর ক্ষতিগ্রস্ত না হই। নোয়াখালীতে গেল 12 ঘন্টায় বৃষ্টিপাত কম হওয়ায় নামতে শুরু করেছে পানি। সকাল 6টা পর্যন্ত গেল 24 ঘন্টায় 79 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে মাইজদি, সদর, সুবর্ণচর, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলার অধিকাংশ নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। জমিতে পানি জমে থাকায় নষ্ট হচ্ছে ফসল। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কাজ করছে জেলা প্রশাসন। সামান্য বৃষ্টিতে পানি ওঠার মূল কারণ হচ্ছে যে ড্রেনগুলোতে বা আশপাশে খালগুলা ভরাট করে রাখা। এখানে প্রশাসনের কোনো নজর নাই। আর আগামীতে চাইবো আমরা সেনাবাহিনী সহযোগিতা চাই। পার্বত্য এলাকাগুলোতে বৃষ্টি ও ঢলের পানিতে ভেঙে গেছে রাস্তাঘাট। রাঙামাটি লংগদু সড়কে পানি জমে থাকায় যান চলাচল বন্ধ রয়েছে। বৃষ্টিপাত কমলেও শরীয়তপুরের জাজিরায় অব্যাহত আছে নদী ভাঙন। গেল 2 দিনে পদ্মা সেতু প্রকল্পের প্রায় 300 মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আশিকুর রহমান, এটিএন বাংলা। আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বর্ষার অজুহাতে অস্বাভাবিকভাবে বেড়েছে কাঁচামরিচের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে প্রায় 200 টাকা বেড়েছে, যা আগের তুলনায় প্রায় 3 গুণ। এছাড়া সবজির দাম কিছুটা সহনীয় হলেও চড়া মাছ মাংসের বাজার। রিপোর্ট আদ্দিন সজীবের। যে কাঁচামরিচ ক্রেতারা কয়দিন আগেই কিনেছেন 60-70 টাকা কেজি, ছুটির দিনে তা
280 থেকে 300 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কিভাবে রাতারাতি দাম অস্বাভাবিক হচ্ছে হিসাব মিলছে না ক্রেতাদের। 50 টাকা 150 গ্রাম, 2-3 গুণ 4 গুণ হয়ে গেছে। তো আমরা তো আশা করে আসছে 60-70 টাকা কেজি, এখন তো দেখছি 300 টাকা কেজি। তখন বোধহয় কিনছিলাম 60 টাকা কেজি, 60 টাকা কেজি কিনছিলাম মনে হয়। 60 টাকা কেজি কিনছেন লাস্ট? হ্যাঁ লাস্ট, এখন 300 টাকা কেজি। টানা বৃষ্টির অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। তাদের দাবি কেজি প্রতি মরিচ কেনা পড়েছে 250 বা তারও বেশি। 300 বর্ষা বেশি, এখানে দাম বেশি। আগের সপ্তাহে 60 টাকা 80 টাকা কেজি ছিল, শুধু 60 টাকা 80 টাকা কেজি ছিল। তো আমদানি কমের কারণে দামটা এখন একদম হাই হয়ে গেছে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি, কোনোটা তারও বেশি। অতটা অস্বস্তি নেই ডিম ও মুরগির বাজারে, বিক্রি হচ্ছে প্রায় আগের দামই। তবে বাড়তি দামে কিনতে হচ্ছে মাছ আর মাংস। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। এবার খেলার খবর। সান্তোসের সঙ্গে চুক্তি নবায়নের পর মাঠে নেমে আলো ছড়ালেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। দেসপোর্টিভা ভিয়ারিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে নিজ গোল করার পাশাপাশি গোল করিয়েছেন তিনি। ব্রাজিলিয়ান ফুটবলারের জ্বলে ওঠার ম্যাচে সান্তোস জিতেছে 3-1 গোলের বড় ব্যবধানে। কারিয়াসিকার ক্লেবের আন্দ্রাদে স্টেডিয়ামে শুরু থেকেই খেলেন নেইমার। যদিও প্রতিপক্ষের কড়া ট্যাকেলের মধ্যে পড়তে হয় তাকে, তবে দমে যাননি তিনি। ম্যাচের 20 মিনিটে ট্রেডমার্ক পেনাল্টি শটে প্রথম গোল করেন। সান্তোসে যোগ দেওয়ার পর এটি ছিল তার চতুর্থ গোল। 31 মিনিটে গিয়েমের করা গোলেও সহায়তা ছিল তার। বিরতির পর আর মাঠে ফেরেননি নেইমার। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। এবার এসএসসিতে 1/3 ফেল, উত্তরপত্র মূল্যায়নে উদারনীতি পরিহারে ফল বিপর্যয়, বলছেন শিক্ষাবিদরা। অতি কঠোর না হবার পরামর্শ। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন মেনে নেবে না জনগণ, হুঁশিয়ারি এনসিপির। ভোটের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার আহ্বান বিএনপির। প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংকের 297 কোটি টাকা আত্মসাৎ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারাকাত কারাগারে। মার্কিন নতুন শুল্ক নীতির কারণে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা ব্যবসায়ীদের, বাজার হারানোর শঙ্কা নেই, দাবি অর্থ উপদেষ্টার। এবং শ্রীলঙ্কাকে 9-1 গোলে বিধ্বস্ত করে সাফ অনূর্ধ্ব-20 ফুটবলে বাংলার বাঘিনীদের শুভ সূচনা। সাগরিকার হ্যাট্রিক, মুনকি আক্তারের জোড়া গোল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আল্লাহ হাফেজ।